আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমাদের এসওএমসি তে আগামী 24 সেপ্টেম্বর যে সেকেন্ড টার্ম পরীক্ষা, সেখানে অপসের মধ্যে যে টপিকগুলো আছে সেখান থেকে যে প্রশ্নগুলো প্রফে এসেছে সেগুলোকে আমরা 10 ভাগে ভাগ করে ডেসক্রাইব করার চেষ্টা করছি। রিটেনে কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করছি। তার মধ্যে থার্ড পার্ট হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ অর্থাৎ আইইউএফডি। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মোট 11টা প্রশ্ন এসেছে। এত হিজিবিজি প্রশ্ন দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ ম্যাক্সিমাম প্রশ্নেই শুরুতে পেশেন্টের গ্র্যাভিটা দেওয়া থাকে। সিনারিও বেসড প্রশ্ন এসেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো পেশেন্টের গ্র্যাভিটা দেওয়া থাকে, প্রাইমি অর সেকেন্ড অর মাল্টি গ্র্যাভিটা, এবং কত সপ্তাহের প্রেগন্যান্সি সেটা বলা থাকে, এবং 3টা ক্লু দেওয়া থাকে আইইউএফডি বলার জন্য। ফার্স্ট ক্লু হচ্ছে যে আমাদের জেস্টেশনাল এজের চাইতে হাইট অফ ইউটেরাস কিছুটা কম থাকে, এটা একটা ক্লু। আরেকটা ক্লু হলো পেশেন্ট বলবে যে তিনি কিছুদিন ধরে ফিটাল মুভমেন্ট ফিল করতে পারছে না। তো সবগুলো প্রশ্নে আমি দেখেছি 3 দিন ধরে ফিটাল মুভমেন্ট ফিল করতে পারছে না এবং ফিটাল হার্ট সাউন্ড শোনা যাচ্ছে না। এই 3টা ক্লু দেখে আমরা বলবো এটা আইইউডি বা আইইউএফডি। তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস বললে সেটা লেখার আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আমরা শুরুতে কত গ্র্যাভিটা সেটা লিখবো, কত সপ্তাহের প্রেগন্যান্সি সেটা লিখবো, তারপরে বলবো এটা একটা আইইউএফডি। তো যদিও এখানে 11টা প্রশ্ন আছে, তবে আমরা যদি অ্যানালাইসিস করি দেখবো যে এখানে আসলে মোট 4টা প্রশ্ন আছে। ডিফাইন আইইউএফডি, হোয়াট আর দ্য প্রবেবল কজেস, হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট। ওই 11টা প্রশ্নের মধ্যে এবিসি করে আসলে এই 4টা প্রশ্নই ঘুরে ফিরে রিপিট করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ফার্স্টেই আসি ডিফাইন আইইউএফডি। আইইউএফডি বলতে আমরা কি বুঝি? আইইউএফডি বলতে বুঝি যে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি কিংবা 500 গ্রামের চাইতে বেশি কোনো ফিটাসের যদি ডেথ হয় সেটাকে আমরা আইইউএফডি বলবো। সেটা হতে পারে অ্যান্টিপার্টাম অথবা ইন্ট্রাপার্টাম। আর এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি যদি কোনো ফিটাসের ডেথ হয় তখন সেটাকে কিন্তু আমরা অ্যাবর্শন বলে থাকি, কিংবা 500 গ্রামের চাইতে কম যদি ফিটাসের ডেথ হয় তখন কিন্তু সে সার্ভাইভ করতে পারবে না। এই জন্য আমরা 500 গ্রামের চাইতে বেশি ওজন বিশিষ্ট কোনো ফিটাসের ডেথকে কি বলি? আইইউএফডি বলি। সেটা হতে পারে অ্যান্টিপার্টাম অথবা ইন্ট্রাপার্টাম ডিউরিং লেবারেও কিন্তু হতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন জন্মের পরে আমরা কোনো সাইন সিমটম অফ লাইফ পাবো না, আগে থেকে আমরা জানতাম না যে বাচ্চাটা মারা গেছে, কিন্তু যখন সে তার ডেলিভারি হবে, ডেলিভারির পরে যদি আমরা দেখি যে তার কোনো সাইন সিমটম অফ লাইফ নাই, তখন তাকে আমরা স্টিল বার্থ বলে থাকি। তো এখানে কিন্তু পার্থক্য আছে। আইইউএফডির ক্ষেত্রে আমরা বিশেষ করে বাচ্চাটা ম্যাসারেটেড হয়ে যাবে অনেকদিন আগে যেহেতু মারা গেছে। স্টিল বার্থের ক্ষেত্রে কিন্তু ফ্রেশ একটা বেবি আমরা পাবো। তো এখানে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য প্রবেবল কজেস। প্রবেবল কজেস এর মধ্যে প্রথমেই আসে ম্যাটারনাল কজ। ম্যাটারনাল কজ খুব বেশি না, 5 to 10%। তো এখানে অনেকগুলো কজ আছে, সেটাকে মনে রাখার জন্য আমি একটা নেমোনিক দিয়েছি এখানে, এইচডি টিভি পিকাসো। আমরা পাবলো পিকাসোকে সবাই চিনি, তো তার নাম অনুসারে একটা যদি আমরা এইচডি টিভি আবিষ্কার করি সেটার নাম কি হবে? এইচডি টিভি পিকাসো। এইচ মানে কি? এইচ মানে হাইপারটেনসিভ ডিসঅর্ডারস অফ প্রেগন্যান্সি, ডি ফর ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি। টিভি দিয়ে আমরা 3টা জিনিস মনে রাখতে পারি। টেম্পারেচার যদি 39.4 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি হয়ে যায়, যেটাকে আমরা হাইপার পাইরেক্সিয়া বলে থাকি, কিংবা থাইরয়েড ডিসফাংশন, থ্রোম্বোফিলিয়া। পি ফর পোস্ট টার্ম প্রেগন্যান্সি, আই ফর ইনফেকশন যেমন টর্চ ইনফেকশন লাইক টক্সোপ্লাজমা, তারপরে সিফিলিস, এগুলো থাকতে পারে, কিংবা ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এগুলো থাকতে পারে। সি ফর কার্ডিওলিপিন অর্থাৎ অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, এ ফর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, এগুলো থেকে আমাদের বিভিন্ন ভাস্কুলোপ্যাথি হতে পারে, কিংবা অ্যাডভান্সড ম্যাটারনাল এজ মোর দেন 35 ইয়ার্স, অ্যাবনর্মাল লেবার লাইক প্রলং অর অবস্ট্রাক্টেড লেবার, রাপচার ডিউটেরাস। এস ফর এসএলই এবং ও ফর ওবেসিটি। এরপরে কিছু ফিটাল ফ্যাক্টর আছে। ফিটাল ফ্যাক্টর অনেক বেশি, 25 to 40%, এটাই সবচেয়ে বেশি আমাদের। যেমন ফিটাসের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে, কিংবা কোনো মেজর স্ট্রাকচারাল অ্যানোমালি যদি থাকে, কিংবা ইনফেকশন লাইক ভাইরাস, ব্যাকটেরিয়া, কোরিও অ্যামনিনাইটিস যদি থাকে, কিংবা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা নন ইমিউন হাইড্রক্স যদি থাকে, কিংবা যে কোনো প্রকারের গ্রোথ রেস্ট্রিকশন যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যেতে পারে। প্লাসেন্টার ক্ষেত্রে 20 to 35% ক্ষেত্রে প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি থাকে লাইক এপিএইচ, কর্ড অ্যাক্সিডেন্ট, টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, কিংবা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। আয়াট্রোজেনিক কেসে এগুলো সাধারণত হয় না। এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে গেলে, কিংবা কুইনিনের ডোজটা যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আয়াট্রোজেনিক আইইউএফডি হতে পারে। আর বিশেষ করে 25 to 35% ক্ষেত্রে কিন্তু আমরা কজটা জানতে পারি না, অর্থাৎ ইডিওপ্যাথিক থাকে।
এরপরে থার্ড প্রশ্ন হচ্ছে ম্যানেজমেন্ট এবং কিভাবে আমরা কনফার্মেশন করব আমাদের ডায়াগনোসিস, অর্থাৎ একটা প্রশ্ন থেকে আমরা দুইটা প্রশ্ন শিখে ফেলতে পারবো, কনফার্মেশন অফ ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের শুরুতেই ডায়াগনোসিস করতে হবে, পেশেন্ট কি হিস্ট্রি নিয়ে আসবে, অ্যাবসেন্স অফ ফিটাল মুভমেন্ট। আমাদের এটাই তো প্রশ্নে থাকে, ঠিক না, যে সে 3 দিন ধরে ফিটাল মুভমেন্ট ফিল করতে পারছে না। তো এটা নিয়ে যখন আসবে তারপরে আমরা জেনারেল এক্সামিনেশন করব, দেখবো তার প্রেগন্যান্সির জন্য যেসব ব্রেস্ট চেঞ্জ হয়েছিল সেগুলো আবার ব্যাক করবে, অর্থাৎ রেট্রোগ্রেশন হতে থাকবে। আর এমনিতে অ্যানিমিয়া আছে কিনা সেটা আমি চেক করব, পালস, বিপি, হার্ট রেট এগুলো তো চেক করব। তারপরে আমরা মেইনলি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যাব। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে হাইট অফ ইউটেরাস দেখব। সেখানে আমরা আগেই বলেছিলাম যে জেস্টেশনাল এজের চাইতে আমাদের হাইট অফ ইউটেরাস কিন্তু কিছুটা কম থাকবে। কেন কম থাকবে? কারণ একটা বাচ্চা তো হুট করেই মারা যাবে না, ঠিক না, আগে থেকেই হয়তো তার কিছু ইসকেমিক চেঞ্জ বা গ্রোথ রেস্ট্রিকশন এগুলো শুরু হয়ে গেছিল, যার জন্য তার কিন্তু পরবর্তীতে ডেথ হয়েছে। তো এটার একটা ক্লু হিসেবে আমরা হাইট অফ ইউটেরাস দেখব যে জেস্টেশনাল এজের চাইতে কিছুটা কম থাকে। ইউটেরাইন টোন ডিমিনিশড হয়ে যাবে, ফ্ল্যাসিড হয়ে যাবে, এবং নর্মাল যে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন সেগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারবো না। ফিটাল মুভমেন্ট আমি পালপেশনের সময় ফিল করতে পারবো না। এরপরে আমি যখন স্টেথো দিয়ে ফিটাল হার্ট সাউন্ড ফিল করতে যাব, শুনতে যাব, তখন আমরা সেটা শুনবো না, নট অডিবল। এবং কনফার্মেশনের জন্য আমরা হ্যান্ড হেড ডপলার ইউজ করতে পারি, যেটা স্টেথোস্কোপের চাইতে মাছ বেটার রেজাল্ট দিবে। এছাড়া কার্ডিও টপোগ্রাফি করতে পারি, যেখানে আমরা ফ্ল্যাট ট্রেস পাবো এবং ফিটাল হেডটা অনেকটা ডিমের খোসা ভাঙার মতো ফিলিং পেতে পারি, এক্সেল ক্র্যাকিং ফিলিং পেতে পারি। এটা একটা লেট ফিচার। এরপরে আমরা কনফার্মেশন করার জন্য আলট্রাসোনোগ্রাফি অফ ইউটেরাস ফর প্রেগন্যান্সি প্রোফাইল করব। সেখানে আমার ফিটাল কোনো মুভমেন্ট দেখতে পাবো না, কার্ডিয়াক মুভমেন্টও দেখতে পাবো না, অলিগোহাইড্রামনিউজ দেখতে পাবো এবং ক্রেনিয়াল বোনসগুলা কোলাপসড দেখতে পাবো। এইখানে কিন্তু আমাদের কনফার্মেশন হয়ে যাবে যে বাচ্চাটা ডেড হয়ে গেছে অলরেডি। এখানে আমরা কট সম্পর্কে তথ্য পাবো, প্লাসেন্টা সম্পর্কে তথ্য পাবো, বাচ্চার কনজেনিটাল অ্যানোমেলি থাকলে সেটাও কিন্তু জানতে পারবো। আরেকটা জিনিস আগে করা হতো, এটা আমরা আপাতত খাতায় লিখবো না, প্লেন এক্সট্রা অ্যাবডোমেন, এটা জাস্ট থিওরিটিক্যাল পারপাসে এখানে আলোচনা করার চেষ্টা করছি, যে তার যে ক্রেনিয়াল বোনসগুলা সেগুলা ইরেগুলার ওভারল্যাপিং থাকবে, যেটাকে আমরা স্প্যাল্ডিং সাইন বলি। তার ব্রেড ভেসেল, হার্ট এগুলাতে গ্যাস শ্যাডো থাকবে, যেটাকে আমরা রবার্টস সাইন বলি। রিব শ্যাডো যেগুলো সেগুলো ক্রাউডিং থাকবে, স্পাইনের হাইপারফ্লেকশন থাকবে, এগুলো থাকবে প্লেন এক্সট্রা অ্যাবডোমেনে। তো এটা সাধারণত এখন আর করার প্রয়োজন পড়ে না, আমরা আল্ট্রাসোনোগ্রাফি থেকেই কনফার্মেশন করে ফেলতে পারি। আর এখানে আইইউএফডির একটা কমপ্লিকেশন হচ্ছে ডেড টিস্যু থেকে যেসব থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয় সেগুলো আমাদের ডিআইসি করে ফেলতে পারে। তো ডিআইসি হয়ে যাচ্ছে কিনা, কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেটা জানার জন্য আমরা কিন্তু পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম করতে পারি কিংবা ফিব্রিনোজেন লেভেল দেখতে পারি। আদার কজ ফাইন্ড আউট করার জন্য আমরা সিবিসি করতে পারি, তার কোনো অ্যানিমিয়া আছে কিনা, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আছে কিনা, বা হাইড্রক্স ফিটালিস হওয়ার চান্স আছে কিনা, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা সেটা জানার জন্য আরবিএস, এইচবিএ1সি করতে পারি। আরবিএস নেগেটিভ থাকলেও এইচবিএ1সি থেকে কিন্তু আমরা ধারণা করতে পারি যে তার কোনো ল্যাটেন্ট ডায়াবেটিস আছে কিনা। টর্চ ইনফেকশন আছে কিনা সেটা স্ক্রিনিং করে নিব। ভিডিআরএল এর জন্য, সিফিলিসের জন্য ভিডিআরএল করব, থাইরয়েড প্রোফাইল দেখব, সেরাম ক্রিয়েটিনিন, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট ফর এসএলই এবং অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, অর্থাৎ অ্যাকর্ডিং টু কজ আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করব। বাচ্চার ইনভেস্টিগেশন করতে পারি, প্লাসেন্টা এবং আম্বিলিক্যাল কর্ড কিন্তু স্যাম্পল নিতে পারি। বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে ক্রোমোজোমাল স্টাডি করা উচিত। অ্যামনিওসেন্টেসিস করে আমরা সাইটোজেনেটিক অ্যানালাইসিস করতে পারি কিংবা বিভিন্ন মাইক্রো অ্যারে টেস্টিং করতে পারি। এরপর আমাদের মেইন ট্রিটমেন্টে যেতে হবে। ট্রিটমেন্টে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকিং দ্য ব্যাড নিউজ, অর্থাৎ যে দুঃসংবাদ সেটা মা এবং ফ্যামিলি মেম্বারদেরকে জানাতে হবে। তারপরে আমাদের বেবিটাকে ডেলিভারি করতে হবে। তো একটা অপশন হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, নন ইন্টারফিয়ারেন্স, অর্থাৎ আমরা যদি 7 থেকে 10 দিন ওয়েট করি তাহলে 80% কেসেই কিন্তু স্পন্টেনিয়াস এক্সপালশন হয়ে যায়, কিন্তু এটা সাধারণত অনেকে রাজি হয় না। তো সেজন্য আমাদের অ্যাক্টিভ ইন্টারফিয়ারেন্সে যেতে হয়, অর্থাৎ লেবারটাকে ইন্ডাকশন করতে হয়। আমরা সিজার করতে চেষ্টা করব না, যেহেতু এখানে কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো না, এই জন্য সিজার করে আমরা এত বড় একটা মেজর অপারেশন করতে চাচ্ছি না। আবার সিজার করলে অনেক ধরনের কমপ্লিকেশন থাকে, ওন্ড ইনফেকশন হয়, অনেক কিছু হয়। তো এইটাতে আমরা না যেয়ে আমরা হচ্ছে ইন্ডাকশন অফ লেবারে যাব। ইন্ডাকশন অফ লেবারের জন্য আমরা অ্যান্টিপ্রোজেস্টেরন, মিফেপ্রিস্টোন ইউজ করতে পারি, কারণ প্রোজেস্টেরন এতদিন ধরে প্রেগন্যান্সি কন্টিনিউশনের জন্য হেল্প করছিল। অ্যান্টিপ্রোজেস্টেরন দিলে প্রেগন্যান্সি আর কন্টিনিউশন হবে না, টার্মিনেশন হবে, লেবার ইন্ডাকশন হয়ে যাবে। তো 600 মিলিগ্রাম করে প্রতিদিন 2 দিন দিতে পারি মিফেপ্রিস্টোন, অথবা কাজে না দিলে একদিন ওয়েট করে মিফেপ্রিস্টোনের সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ দিতে পারি, যেমন মিসোপ্রোস্টল, এই দুইটার কম্বিনেশন দিতে পারি। এছাড়া মিফেপ্রিস্টোনের সাথে ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার দিতে পারি,
প্রোস্টাগ্ল্যান্ডিনের জেল বা ট্যাবলেট ইউজ করতে পারি, কিংবা সার্ভিক্স যদি ফেভারেবল থাকে বা আগেরগুলো যদি ফেল করে তখন আমরা অক্সিটোসিন ড্রিপ দিতে পারি। আর যদি কারো 2 or more প্রিভিয়াস সিএস থাকে, কিংবা মেজর ডিগ্রি অফ প্লাসেন্টা প্রিভিয়া, কিংবা ট্রান্সভার্স লাই থাকে যে কোনো মতে ইন্ডাকশন সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আমরা সিজারিয়ান সেকশন করতে পারি বাধ্য হয়ে। এরপরে বেবি ডেলিভারির পরে তার যে ল্যাকটেশন হবে, যেহেতু বেবি নাই, মিল্ক সাক করার কেউ নাই, সো পোস্টপার্টাম সাপ্রেশন করতে হবে ল্যাকটেশনের। এটা আমরা ক্যাবারগুলিন দিয়ে করে থাকি, যেটা ডোপামিন অ্যাগোনিস্ট। এটা সিঙ্গেল ডোজই যথেষ্ট, 1 মিলিগ্রাম। এরপরে যেহেতু এটা একটা সিভিয়ার সাইকোলজিক্যাল আপসেট থাকবে, এই জন্য সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, প্রয়োজনে মেডিকেশনও দিতে পারি। পোস্টনাটাল কেয়ার ঠিকঠাকভাবে দিতে হবে, যতই বাচ্চা না থাকুক মাকে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে কেয়ার করতে হবে। আর ফিউচারে যাতে এটা রিকারেন্ট না হয় এই জন্য সেটাকে প্রিভেন্ট করতে হবে, তার জন্য ঠিকঠাকভাবে প্রিকনসেপশনাল কাউন্সিলিং বা কেয়ার নিতে হবে, প্রিনাটাল ডায়াগনোসিস করতে হবে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে, এবং প্রপারলি পরবর্তীতে অ্যান্টিনাটাল কেয়ার এবং ইন্টারনাটাল কেয়ার দিতে হবে। তো এইটুকুই ছিল আমাদের আইইউএফডি সম্পর্কে কথাবার্তা। ধন্যবাদ সবাইকে।